ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করেছে অস্ত্রধারী এক দুর্বৃত্ত। কেবিন ক্রুরা পাইলটকে জানানোর পর বিকাল 5:40 বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হলেও ভেতরে অস্ত্রধারী ও 2 কেবিন ক্রু রয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে বিমানটি ঘিরে রেখেছে র্যাব ও পুলিশ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ আজ বিকেল 5:40 দিকে জরুরি অবতরণ করেছে। জরুরি অবতরণ করার পরে সিভিল এভিয়েশনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানে উঠার চেষ্টা করলে সেখানে জানা যায় একজন অস্ত্রধারী বিমানটি অপহরণ করার চেষ্টা করেছিল এবং বিমানের ক্রুরা পাইলটরা জরুরি ভিত্তিতে বিমানটিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করিয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম আগে আমাকে জানিয়েছেন বিমানের সব ক্রু এবং প্যাসেঞ্জারকে নিরাপদ অবতরণ করা হয়েছে, সবাই নিরাপদ অবস্থান করছে। বিমানের ভিতরে এখন অস্ত্রধারী অবস্থান করছে এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানটি ঘিরে রেখেছে। তবে কেন কোন দাবিতে এই বিমানটি অপহরণ করার চেষ্টা করা হয়েছিল, কি পরিস্থিতি সেটা এখনো কর্মকর্তারা একটু জানাননি। পুরো পরিস্থিতি জানানোর চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনীর লোকজন এবং সরকারি কর্মকর্তারা বিমানবন্দরের পথ সেখানে অবস্থান নিয়েছেন। আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। পরে পতেঙ্গায় সুধী সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, দেশ ও জাতির সার্বিক উন্নয়নে যা যা করার তার সবই করা হবে। তিনি বলেন, বাংলাদেশকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে। কর্ণফুলী নদীর নেভাল একাডেমি থেকে আনোয়ারা প্রান্ত পর্যন্ত 3.25 কিলোমিটারের এই দৈর্ঘ্যটুকু এখন চট্টগ্রামবাসীর স্বপ্নের সমান। এখানেই নদীর তলদেশের 18 থেকে 31 মিটার গভীর দিয়ে চলবে সারি সারি গাড়ি, যার ফলে আধুনিক পর্যটনের বিকাশ যেমন হবে তেমনি দূরত্ব কমবে চট্টগ্রাম থেকে কক্সবাজারের 34 কিলোমিটার পথ। সে লক্ষ্যেই নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যা বাংলাদেশের প্রথম সড়ক সুড়ঙ্গ পথ। 3.4 কিলোমিটার দীর্ঘ 4 লেনের এই টানেল হবে 2 টিউব সম্বলিত। বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলটির নির্মাণ প্রকল্পের বোরিং কার্যক্রম উদ্বোধন করেন। এরপর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের নির্মাণ কাজও উদ্বোধন করেন তিনি। পরে পতেঙ্গায় এক সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্ণফুলীর তলদেশে এই টানেল নির্মাণের মধ্য দিয়ে উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করেছে বাংলাদেশ। আমাদের এই টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা পাবে না, আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন সবকিছুই উন্নতি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা সমস্ত কাজ করে যাচ্ছি। এ সময় নির্মাণাধীন পদ্মা সেতু নিয়েও কথা বলেন শেখ হাসিনা। পদ্মা সেতু টাকা নিয়ে আমরা বুঝে খেয়েছি, আমি টাকাটা তারা দিল কোথায়, যে টাকাটা বুঝে খাওয়া হলো। আমি এখানে থেমে জানি, আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে, আর তোমাদের টাকা আমি নেব না, যদি পারি নিজের টাকায় করবো। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কেবলমাত্র দেশের মানুষের জন্যই কাজ করে যেতে চান তিনি। আমরা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায়, আমরা সেইভাবে গ্রামগুলিকে উন্নয়ন করে দেব, যেন ওই শহর আর গ্রাম বলে কিছু না, গ্রামের মানুষ আরো সুন্দরভাবে যেন বাঁচতে পারে, উন্নত জীবন পেতে পারে, সকল নাগরিক সুবিধা পেতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। 2022 সাল নাগাদ 2টি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় 28 বছর পর হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে রেজওয়ানুল হক শোভনকে ভিপি ও গোলাম রব্বানীকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। এই প্যানেলে এজিএস পদে লড়বেন সাদ্দাম হোসেন। আজ মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তবে ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র হলের বাইরে রাখা সহ 7 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ওই প্যানেল ঘোষণা করেন। এ সময় ডাকসু নির্বাচনের জন্য মোট 25 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ও হল সংসদে ছাত্রলীগ মনোনীত ভিপি এবং জিএস প্রার্থীদের নাম ঘোষণা করেন। ডাকসু কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভিপি হিসেবে মনোনীত হয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং জিএস হিসেবে মনোনীত হয়েছেন গোলাম রাব্বানী এবং এজিএস পদে মনোনীত হয়েছেন সাদ্দাম হোসেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় ছাত্রলীগ। এই কথা জানিয়ে সংগঠনটির মনোনীত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন এ সময় সাংবাদিকদের বলেন, সকল ছাত্রদের মাঝে গ্রহণযোগ্য এই সকল ছাত্র নেতারা সেই নেতৃত্ব দেবে এবং
এবং বঙ্গবন্ধু সামনের সোনার বাংলা নির্মাণ করব। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি নিলেও ভোটকেন্দ্র আবাসিক হল থেকে সরিয়ে প্রশাসনিক ভবনে নিয়ে আসা এবং ক্যাম্পাসে স্থায়ী সহাবস্থান সহ মোট 7 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে ঘণ্টা খানিকের মতো অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভোটাধিকার, বাংলাদেশের জনগণের ভোটার, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দাবানল জ্বলে উঠবে। এদিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোট এখনও তাদের প্যানেল ঘোষণা করেনি। তফসিল অনুযায়ী আগামীকাল 25 ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। পুরান ঢাকার চকবাজারে চুরিহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হওয়া দগ্ধ 9 জনকেই আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহতদের দেখতে জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী বলেছেন, পুরান ঢাকা থেকে শিগগিরই রাসায়নিকের গোডাউন সরিয়ে নেওয়া হবে। দুপুর 12:30টার কিছু আগে ঢাকা মেডিকেলে পৌঁছান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তাকে স্বাগত জানান ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK-M নাসিরউদ্দিন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। আইসিইউতে থাকা রোগীদের খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্পিকার। এ সময় আহতদের পাশে থাকা নিশ্চয়তা দেন তিনি। যখন নিমতলির অগ্নিকাণ্ডটা ঘটে তখন থেকেই গোডাউনগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার সচেষ্ট এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রীও এসেছিলেন। কাজে সরকারের পক্ষ থেকে এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারেই অবস্থান, যে আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে। এরপর বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের সবশেষ পরিস্থিতি ব্রিফ করেন। 9 জন রোগী আছে, সে 9 জন রোগীর মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর, আর বাকি 3 জন উন্নতির দিকে। আমরা আশা করি বাকি 3 জনকে 2-3 দিনের মধ্যে ছেড়ে দিতে পারবো। আর যে বাকি 6 জন আছে তার মধ্যে 60%, 50% এরকম অনেক 45% এরকম অনেক মেজর বার্ন উইথ ইনহেলেশন ইনজুরি। এই রোগীদের কিন্তু প্রত্যেকেরই বার্নের সাথে ডায়াবেটিস, হেড ইনজুরি সবকিছু আছে। সেই জন্য মেডিকেল বোর্ড প্রথম দিন থেকে কাজ করছে। এ সময় অগ্নি নির্বাপনে খুব শিগগিরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্যাটেলাইট ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলে জানান এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK-M নাসিরউদ্দিন। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং হতাহতদের প্রত্যেকের পরিবারকে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের নিষ্ক্রিয়তাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিচারপতি FRM নাজমুল আহসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর আগামীকাল শুনানি হতে পারে বলে জানিয়েছে রিটকারী আইনজীবী। সরকারের যে নিষ্ক্রিয়তা কেমিক্যাল গোডাউন ট্রান্সফারের, এটা অবৈধ ঘোষণার চেয়ে আমি রিট ফাইল করেছি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এই রিট ফাইল করেছি, যাতে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে কখনো না ঘটে। যারা নিহত আহত হয়েছে তাদেরকে 30 লক্ষ টাকা প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশনা চেয়েছি এবং পুরান ঢাকায় আনঅথরাইজড বিল্ডিং ভেঙে দেওয়ারও নির্দেশ চেয়েছি। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। বিকেল 3টার দিকে হাসপাতালটির 5 চিকিৎসক বকশীবাজারে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে ঘণ্টাব্যাপী বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসক দলে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা আহমেদ এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ। আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি খাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই, আর আদর্শ নেতৃত্ব বিকাশের আদর্শ স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রায় অংশ নেন। তিনি নবনির্মিত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলও উদ্বোধন করেন। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করেছে অস্ত্রধারী এক দুর্বৃত্ত। কেবিন ক্রুরা পাইলটকে জানানোর পর বিকাল 5:40 বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হলেও ভেতরে অস্ত্রধারী ও 2 কেবিন
ক্রু রয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে বিমানটি ঘিরে রেখেছে র্যাব ও পুলিশ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ আজ বিকেল 5:40 দিকে জরুরি অবতরণ করেছে। জরুরি অবতরণ করার পরে সিভিল এভিয়েশনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানে উঠার চেষ্টা করলে সেখানে জানা যায় একজন অস্ত্রধারী বিমানটি অপহরণ করার চেষ্টা করেছিল এবং বিমানের ক্রুরা পাইলটরা জরুরি ভিত্তিতে বিমানটিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করিয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত